Please, 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 please. বার্ন ইনস্টিটিউটে আজ মাইলস্টোনের শিক্ষার্থী জারিফ ও স্টাফ মাসুমার মৃত্যু, বাদ আসর জানাজা। 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে। কথার মধ্যে একটা সময় ওর ওই ঘর মানে এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওরা 4 বন্ধু খুব ক্লোজ, হ্যাঁ, এই যে মাহতাব, আয়ান, জারিফ আর আয়মান। রবি সোমবারও বন্ধ থাকবে স্কুল। মানুষ পিয়ার বোঝে না, প্রয়োজনে যাকে কাছে পাবে তাকে ভোট দিতে চায়, বললেন মির্জা ফখরুল। দেশকে বড় বিপদে ফেলতে যাচ্ছে মার্কিন শুল্কারোপ। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারে নির্বাচনটা কি। তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি, সেখানে গিয়ে সে ভোট দেবে। গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে এনসিপিও নির্বাচন চায়। মৌলভীবাজারের পদযাত্রায় নাহিদ ইসলাম। বিচার ও সংস্কার ছাড়া ভোট অর্থহীন। প্রতিবেশী দেশের ঠেলে পাঠানোকে নিন্দনীয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতে থাকা কোন রোহিঙ্গা শরণার্থীকে গ্রহণ করবে না বাংলাদেশ। দীর্ঘ নির্যাতন নিপীড়নের বিরুদ্ধেই জুলাই গণ অভ্যুত্থান মানুষের জীবন উপেক্ষা করে স্থাপনার জন্য শেখ হাসিনার মায়াকান্না জন্ম দেয় সমালোচনার। দেশে দেশে গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ সৃষ্টির অভিনব প্রতিবাদ। চান যুদ্ধের অবসান। অনাহারে উপত্যকায় ঝরল আরও 9 প্রাণ। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। একজন 7ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ আর একজন স্কুল সহকারী মাসুমা। সকাল 9টার পর জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জারিফকে মৃত ঘোষণা করেন। পরিবারকে নিশ্চিত করার পর শিশুটির পিতা কান্নায় ভেঙে পড়েন। তার ঘণ্টাখানেক পরেই আসে মাসুমার মৃত্যুর খবর। স্বাস্থ্য বিভাগের হিসেবে এ পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 35 জনে। জারিফ মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর ছাত্র ছিল। মঙ্গলবার বিকেল 5টা থেকে সে লাইফ সাপোর্টে ছিল। বাদাসর উত্তরা 12 নম্বর সেক্টরের খালপাড় মসজিদে হবে জারিফের জানাজা। পাশেই কবরস্থানে হবে তার দাফন। ও 21 তারিখ 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে। কথার মধ্যে একটা সময় ওর ওই ঘর মানে এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওরা 4 বন্ধু খুব ক্লোজ, হ্যাঁ, এই যে মাহতাব, আয়ান, জারিফ আর আয়মান। রবি ও সোমবার ছুটি ঘোষণা করেছে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল জানান, শিক্ষার্থীরা এখনও মানসিকভাবে বিপর্যস্ত। দ্রুততম সময়ের মধ্যে তাদের স্কুলে এনে কাউন্সেলিং করা হবে। সেই পর্যন্ত অভিভাবকদের সাথে যোগাযোগ রাখছেন শিক্ষকরা। এখন পর্যন্ত নিখোঁজ কেউ নেই নিশ্চিত করেন প্রিন্সিপাল। যে 5 জন নিখোঁজ ছিল তাদের মধ্যে 3 জন শিক্ষার্থী সহ সবার মরদেহ বুঝিয়ে নিয়েছে পরিবারগুলো। এদিকে শনিবার সকালেও স্কুল গেটের সামনে সাধারণ মানুষের ভিড় দেখা যায়। বেশিরভাগই গেটের ফাঁকা অংশ দিয়ে ভেতরে দেখার চেষ্টা করছে, তবে দর্শনার্থীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। শুধু স্কুলের শিক্ষক কর্মচারীরা ভেতরে যাচ্ছেন। অনেক অভিভাবক আসছেন স্কুলের শিক্ষা কার্যক্রম কবে নাগাদ শুরু হবে তা জানতে। 1টার দিকে ছুটি হয়ে যায়, যখন আমরা এই দিকে আসি তখন বিমানটা পড়ে। 4টা রুম নারকেল গাছ দেখলাম, গুনে গুনে দেখেছি 6 থেকে 7টা নারকেল গাছে জ্বলে গেছে। সে ছিল সিঁড়িতে দাঁড়ানো অবস্থায় ছিল। যখন বিমান ক্রাশ হয় সে ভিতরের দিকে না গিয়ে সে বাইরে চলে আসে। বাইরে চলে আসার প্রেক্ষিতে সে বেঁচে গেছে।
দিয়াবাড়িটা লিস্ট খুলছে না, এটা ফর শিওর। আমাদের তো আরো ইসে আছে, মানে ক্যাম্পাস, এখন ওইটা হয়তো বা মানে ওই ক্যাম্পাসের পরিস্থিতির উপর ডিপেন্ড করবে, বাট আমরা উত্তরার এই দিয়াবাড়িটা খুলছি না আর কি। কালকে ছুটি আছে। দর্শক, মাইলস্টোন ক্যাম্পাসের সামনে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, আজও তো গেটের বাইরে জড়ো হয়েছেন শিক্ষার্থী অভিভাবকরা, কি বলছেন তারা? স্কুল কর্তৃপক্ষ কি নতুন কোনো তথ্য জানিয়েছে কিনা, এবং তারা আগামী 2 দিন স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন অলরেডি, আমরা শুনেছি। ইসরাত, জটলা অনেকটাই কমেছে। উৎসুক মানুষের যে ভিড় ছিল সেটি কমেছে। কমার কারণ হচ্ছে যে যারাই আসছেন তাদেরকে কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছেন। এখানে যারা গেটে আছেন কাউকে আর আটকাচ্ছেন না, এবং এই কারণে আসলে শিক্ষার্থীরা, অভিভাবকরা তারা ক্ষোভ জানিয়েছেন। মানে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ক্যাম্পাস, যে ক্যাম্পাসে এমন ভয়াবহ ঘটনাটি ঘটে গেল, এরপরে এখানে এত মানুষের জটলা, এত মানুষ এখানে আসছে, দেখছে, মানে এক প্রকারের একটা স্পট, পর্যটন স্পট যেন হয়েছে। তারা অভিযোগ করেন যে এই যে দেখানোটা এটা বন্ধ করতে হবে, এবং সেই দাবি তারা করেছেন। আর অভিভাবকরা বলছেন যে এত দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু হলে শিক্ষার্থীরা আরও ক্ষতির মুখে পড়বেন। সে ক্ষতিটা মূলত শিক্ষার্থীরা এখনও মানসিক ট্রমার মধ্যে আছে, মানসিকভাবে তারা এখনও সুস্থ হতে পারেনি, তাই ছুটিটা একটু লম্বা করার আহ্বান ছিল অভিভাবকদের। যদিও কলেজ কর্তৃপক্ষ তারা কিন্তু বলেছেন যে সহসাই তারা ক্লাস বা একাডেমিক কার্যক্রম সেটি শুরু করবেন না। এখন যে দৃশ্য, এখানে মানুষজন আসছে, দেখছে, এবং অভিভাবকরা এবং শিক্ষার্থীরা তারা এটি আসলে মানতে পারছেন না। মনে হচ্ছে যেন একটা চিড়িয়াখানার মতো ভেতরে ঢুকছে, এই কথাই কিন্তু তারা বলছেন। আর যদি বলি যে এই জায়গায় এখন সাংবাদিকদের জটলাটাও বেশ বেশি, সবাই কিন্তু এখানে নিউজ করতে আসছেন, এবং সেই সংখ্যাটাও কিন্তু কম নয়। এটি আসলে কমানো উচিত বলে মনে করছেন শিক্ষার্থীরা, যে এখন এখানে আসলে নিউজ করার মতো তেমন কিছুই নেই। রাব্বি, অনেক ধন্যবাদ আপনাকে। মা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা, আর ছেলে ওই স্কুলেরই 7ম শ্রেণীর শিক্ষার্থী। ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার একটু আগে বাবা গিয়েছিলেন ছেলেকে আনতে। পরিবারের এই 3 জনই সৌভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন। তবে যমদূতকে খুব কাছ থেকে দেখেছেন তারা। যমুনা টেলিভিশনকে ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানিয়েছে পরিবারটি। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত, ছবি তুলেছেন পার্থ রায়। দেখতে পাচ্ছি যে বিমান আমার দিকে ধেয়ে আসছে, আমার মাথার উপরে পড়বে, আমার শরীরের উপরে পড়বে। এই জাস্ট 1-2 সেকেন্ড, এই 1-2 সেকেন্ডের মধ্যে আমি লাফ দিয়ে বামে পড়ে গেছি। আর আমার সাথে টিচার, স্টুডেন্ট, অভিভাবক যারা দাঁড়ায় ছিল, ওরা বোঝারই সুযোগ পায়নি। 21 জুলাই দুপুরে ছেলেকে আনতে মাইলস্টোনে গিয়েছিলেন মুকুল বিশ্বাস। যে সিঁড়ির সামনে যুদ্ধ বিমানটি আছড়ে পড়ে, সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন ছেলের জন্য। ঠিক সেই মুহূর্তে পেছনে ফিরে দেখতে পান আকাশ থেকে নেমে আসা বিমানটি তার দিকেই ধেয়ে আসছে। কিছু বুঝে ওঠার আগেই মাত্র 2 সেকেন্ডের মধ্যেই তার ডান পাশে আছড়ে পড়ে বিধ্বস্ত হয় বিমানটি। আমি জাস্ট পড়ে গেছি, আমিও পড়ছি, বিমানও পড়ছে ধাম করে। বিমান যেখানে পড়ছে আমি পড়ছি মাঝখানে, শুধুমাত্র সিঁড়িটা, আর কোনো দূরত্ব নাই। আর বিমানের যে শব্দ আমার শরীরের উপর দিয়ে গেছে, তো আমার মনে হচ্ছিল যে আমার শরীর অর্ধেক নাই, হ্যাঁ আমি মরে গেছি, শুধু আমার ব্রেনটা কাজ করছিল ওই সময় মনে হচ্ছিল। কিন্তু উঠেই যখন দাঁড়াতে পারছি তখন দেখি যে পুরো বিল্ডিংয়ে আগুন। পুরো বিল্ডিংয়ে আগুন মানে কি, ওই আগুনের মধ্যে আমার ছেলে, আরও অনেকের ছেলে মেয়ে, টিচাররা, অভিভাবকরা সবাই পুড়ছে, আমার ছেলেও তার মধ্যে একজন। আমার ছেলে পুড়ে যাচ্ছে আগুনে, আমি দেখতে পাচ্ছি। বিমান বিধ্বস্ত হওয়ার সময় এই ভবনের দোতলায় ছিলেন মুকুলের ছেলে সূর্য। স্কুলের ছুটির ঘণ্টা বাজার পর সূর্য সহ 5 শিক্ষার্থীকে ডিটেনশনে পাশের রুমে নিয়েছিল শিক্ষকরা। এতেই নতুন জীবন ফিরে পায় তারা। তবে ক্লাস 7-এর শ্রেণীকক্ষে থাকা বাকি সহপাঠীদের অনেকেই চলে গেছেন না ফেরার দেশে। যখনই ডিটেনশন রুমে ঢুকতে গেছি তখনই বিকট আওয়াজ, অনেক আওয়াজ, তারপরে এবং আগুন আসছিল। এটা দেখার পর হতবাক, কিন্তু তখন তো আর চিন্তা করার মতো সময় নাই। তো আমরা একটা ক্লাসরুমে ঢুকে একদম ওয়ালের সাথে ঘেঁষেছিলাম। তখন প্রচুর ভয় লেগেছে এবং চিল্লাচ্ছিলাম, প্রচুর গরম, গা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। তখন একটা জানালা ছিল, ওই জানালা দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ অনেক ধোঁয়া, ওই ধোঁয়াটা নিঃশ্বাস নিলে মনে হচ্ছিল যে
ভিতরটা পুড়ে যাচ্ছে। সূর্য ও তার 4 বন্ধুকে উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় সাদা শার্ট পরা নির্বিকার সূর্য ভবনের কার্নিশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলেছেন। পাশাপাশি যে বন্ধুরা বেশি দগ্ধ হয়েছে তাদের আগে নামতে সহায়তা করছেন। ওই গ্রিলের মধ্যে ভিতরে আস্তে আস্তে একজন একজন করে বের করতেছিল। আমি তখন বের হওয়ার পর সানসেটে দাঁড়িয়েছিলাম সবাই নামার জন্য, কারণ একজনের অবস্থা আমার সাথে যে ছিল, ওর নাম জারিফ ফারহান, ও হলো এদিক দিয়ে স্যান্ডো গেঞ্জি দেখা যাচ্ছে এইটুকু পুড়ে গেছে। সূর্যের মা শারমিন ইসলামও ওই দিন কলেজ বিল্ডিংয়ে ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে দিক বিদিক ছুটতে থাকেন তিনিও। ভয়াবহ সেই স্মৃতি মনে উঠলেই টুকরে কেঁদে ওঠেন মাইলস্টোন কলেজের এই শিক্ষিকা। আমি মনে মনে এটাও ভাবছি যে অনেক স্টুডেন্ট তো এখানে বেরিয়ে আসছে আগুনে পোড়া, আমার বাচ্চাটাও যদি আগুনে পুড়ে যায় তাহলে তো ওদের মতোই আমার বাচ্চা, অনেক মায়ের কোল খালি হবে, আমারও কোল খালি হবে, এটুকুই মনে হচ্ছিল, আর কিছু না। আমার এখন শুধু আমার ওই ছোট ছোট শিশুদের কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। আমি 2 দিন ওদের কথাই শুধু ভাবছি। চোখের সামনে ভয়াবহ দুর্ঘটনা আর আগুনে পোড়া কোমলমতি শিশুদের আর্তনাদ ঘুম কেড়ে নিয়েছে সবার। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সংসদ ছাড়া যেমন জনগণের শাসন প্রতিষ্ঠিত হয় না, তেমনি দেশ বিদেশ থেকে ভাড়া করে আনা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনাও সম্ভব নয়। এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু লোক বৈঠক করে বলে দিলেই সংস্কার হয়ে যায় না, সংস্কার হতে হয় একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে। পিআর পদ্ধতি জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করবে বলেও মনে করেন বিএনপি মহাসচিব। জুলাই বিপ্লবের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজক জিয়া পরিষদ, যেখানে ছাত্র জনতার সম্মিলিত জুলাই বিপ্লবকে একটি গোষ্ঠীর কুক্ষিগত করার অপচেষ্টা নিয়ে সমালোচনার ঝড় উঠে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব সম্প্রতি দলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে নানা নেতিবাচক খবরে হতাশা প্রকাশ করেন। সবাইকে সৎ থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, গোটা জাতি ক্রান্তিকাল অতিক্রম করছে, তুলে ধরেন সংসদ নির্বাচনের গুরুত্ব। জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলে বলবো যে বিএনপি শুধু নির্বাচন চায়, পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে করতে গেলে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। পিআর পদ্ধতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এই পদ্ধতিতে ভোট হলে জনগণ তাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচিত করার সুযোগ হারাবে। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারে নির্বাচনটা কি, যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। কয়েকজন লোক সংস্কার যারা করছেন, কতগুলো বৈঠক করে আপনার সংস্কারে কত বিষয় নিয়ে এসে জনগণকে এগিয়ে দিলেন, সংস্কার হয়ে গেল, সেভাবে সংস্কার হয় না। জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র এবং গণহত্যার জন্য শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কোনো ক্ষমা নেই, এদেরকে মাফ করা যাবে না। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন শুল্কারোপ বাংলাদেশকে বড় বিপদে ফেলতে যাচ্ছে। এখান থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা জরুরি। বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমানের বই প্রকাশন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ, গবেষক ও অর্থনীতিবিদরা। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান রাষ্ট্র কাঠামো এবং অর্থনীতির গুণগত পরিবর্তন দরকার, তবে সেটি একদিনে সম্ভব নয়। গণতন্ত্রকে সঠিকভাবে চলতে দিতে হবে, থাকতে হবে জবাবদিহিতা। বিলম্ব না করে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। অর্থনীতিবিদরা জানান, অর্থনৈতিক উন্নয়নে তৃণমূল, বিশেষভাবে তরুণ সমাজের অন্তর্ভুক্তি প্রয়োজন। ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, জাতীয় জীবনে 2013 থেকে 2025 সাল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময় কর্তৃত্ববাদী শাসক স্বৈরতন্ত্রে রূপান্তরিত হয়, অবস্থান নেয় মানুষের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে। রাজনৈতিক যে কাঠামোটা, এটাকে একেবারে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে। এই সুযোগে আপনার যেহেতু জবাবদিহিতা ছিল না, কোনো সরকারের মধ্যে কোনো জবাবদিহিতা ছিল না, অভূতপূর্ব একটা
উত্থানের মধ্য দিয়ে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে এসে আবার একটা সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছি যে একটা নতুন করে বাংলাদেশ নির্মাণ করবার জন্য। বিশেষ করে তরুণ সম্প্রদায়ের মধ্যে সেই জ্ঞান চর্চা এবং সেই মূল্যবোধগুলো বিকশিত করার জন্য এই কমিউনিটি লাইব্রেরি খুবই গুরুত্বপূর্ণ। সংস্কার ছাড়া কোনো জাতীয় নির্বাচন নয়, মৌলভীবাজারে জুলাই পদযাত্রায় এমনটাই বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে শহরে পদযাত্রা বের করেন নেতাকর্মীরা, পরে বেরির পাড় এলাকায় সমাবেশ করে তারা। এ সময় দলের আহ্বায়ক নাহিদ আরো বলেন, গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে এনসিপিও নির্বাচন চায়, তবে বিচার ও সংস্কার ছাড়া সেই ভোট অর্থহীন। জনগণ সেই নির্বাচন গ্রহণ করবে না। এ সময় ৭২-এর সংবিধান মানেই মুজিববাদী সংবিধান বলেও মন্তব্য করেন নাহিদ। বলেন, দেশের উন্নয়নে সেই সংবিধানের সংস্কার প্রয়োজন। ক্ষমতায় গেলে চা শ্রমিকদের জীবন মানোন্নয়নে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন এনসিপি নেতারা। পরে কিশোরগঞ্জে পথসভা গণসংযোগ করবে দলটি। আমরা বলেছি আমরা নির্বাচন চাই, আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি, আমরা ভোটাধিকারের জন্য লড়াই করা শক্তি, কিন্তু বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে। এই নির্বাচনকে জনগণ গ্রহণ করবে না। অবৈধ উপায়ে যদি ভারতে কোনো বাংলাদেশি নাগরিক থাকে তাদের যথাযথ প্রক্রিয়ায় গ্রহণ করতে প্রস্তুত সরকার, তবে ভারত যেভাবে পুশিং করছে তা নিন্দনীয়। এমনটাই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জে পুলিশ লাইন, সিদ্ধিরগঞ্জে র্যাব 11 কার্যালয় ও জালকুড়িতে বিজিবি 62 ব্যাটালিয়ন কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ লাইনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারতে থাকা কোনো রোহিঙ্গা শরণার্থীকে গ্রহণ করবে না বাংলাদেশ। তিনি আরো বলেন, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রসহ সারা দেশের অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যারা রোহিঙ্গা তাদের আমরা অ্যাকসেপ্ট করতেছি, রোহিঙ্গাদের আমরা ওখানে ফেরত পাঠাচ্ছি। তারপরে আমরা তাদের বলতেছি, যদি আমাদের এরকম কোনো বাংলাদেশি নাগরিকও থাকে ওখানে, ওটা একটা নিয়ম আছে, একটা প্রপার চ্যানেলে পাঠানো। সত্যি কথা বলতে ওরা চ্যানেলে পাঠায় জঙ্গলে, নদীর পাড়ে এইসব জায়গায় পাঠাতে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। একটা মানে হিউম্যান রাইটও একটা ভায়োলেশন। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়, এটি গুরুত্বপূর্ণ। ক্ষমতার পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে, যার উদাহরণ শেখ হাসিনা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটির 11 মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, মানবাধিকার রক্ষা এখন অনেক বড় চ্যালেঞ্জ। এ সময় মানবাধিকারের সঠিক চর্চার কথা বলেন উপদেষ্টা। পাঠ্যক্রম থেকে শুরু করে সমাজের সব ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিতের চর্চা করতে হবে। আইন দিয়ে সবকিছু হয় না, প্রতিষ্ঠান পরিবর্তন করতে হবে। নিজের অভ্যাস পরিবর্তন করা ছাড়া কোনো কিছুর পরিবর্তন হবে না বলেও জানান তিনি। বাংলাদেশের বেস্ট সময়টা কেটেছে 1991 থেকে 2012-13 পর্যন্ত, বিকজ তখন স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার ছিল। স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার থাকলে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। আমাদের দলগুলোর প্রত্যেকের তো সমস্যা আছে, সে যেমন চিন্তা করে 5 বছর পর আমি ক্ষমতা হারাবো, ওই ভয়ে হলেও সে খারাপ কাজ কম করে, মানবাধিকারের ভায়োলেশন কম করে, রইস হয়ে করে। যখন ওই ভয়টা চলে যায় তখন কি দানবে পরিণত হয়, সেটা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমল থেকে আমরা বুঝতে পারি। স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় শেখ হাসিনার কান্না দেখে মূলত কোটি মানুষের বিবেক তাড়িত হয়েছে বিপ্লবী ধাপে। সোশ্যাল মিডিয়া ভাসতে থাকে নাটক কম গরপীয় ট্যাগলাইনে। মানুষের জীবন নয়, স্থাপনাকে গুরুত্ব দিয়ে শেখ হাসিনার এমন কান্না মেনে নিতে পারছিলেন না কেউ। অন্যদিকে গ্রেফতার আতঙ্কে দিন কাটত বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের অসংখ্য নেতাকর্মীর। বিপরীতে আন্দোলনকারীদের ডিবি হেফাজতে নিয়ে চলে অবর্ণনীয় নির্যাতন। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। আগের দিন মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে অশ্রুসজল হয়ে পড়েছিলেন 24 জুলাইয়ে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ মানুষের প্রাণহানির চেয়ে স্থাপনার ক্ষতি দেখে এমন মায়া কান্নায় সমালোচনার ঝড় ওঠে সর্বত্র। আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না।
26 জুলাইও একই চিত্র দেখা যায় বিটিভি ভবন পরিদর্শনের সময়। সেখানেও অশ্রুসিক্ত হন সাবেক এই প্রধানমন্ত্রী। এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও যান শেখ হাসিনা। সবাইকে ধন্যবাদ। তবে সহিংসতায় ক্ষতিগ্রস্ত হওয়া স্থাপনাগুলো আবারও চালুর চেষ্টা হয় এদিন। মেয়র হানিফ ফ্লাইওভার সহ অন্যান্য স্থাপনাগুলো মেরামতের কাজ চলতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে 300 কক্ষ ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়। তৎকালীন ভিসি জানান, ক্ষতিগ্রস্ত একাডেমিক ভবন সংস্কারের পর চালু করা হবে ক্যাম্পাস। রুমগুলো যখন আমরা রিপেয়ার করতে পারবো, বিশ্ববিদ্যালয় যখন প্রস্তুত হবে, তখন আমরা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ঢাকায় শিথিল রাখা হয় কারফিউ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান চলমান কারফিউ সম্পূর্ণ তুলে নেয়ার বিষয়ে সরকার আপাতত ভাবছে না বলে জানান। এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। কারফিউ বিরতিতে বাড়ে মানুষের চলাচল, বাড়ে গণপরিবহনের সংখ্যা, তবে বন্ধ থাকে ট্রেন চলাচল। এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে দেশ জুড়ে যে তাণ্ডব বা হত্যাযজ্ঞ চালানো হয়েছে তার দায় বিএনপি জামাতের। বিএনপি জামাতের ষড়যন্ত্র, নৈরাজ্য। এদিকে ডিবি হেফাজতে থাকা আন্দোলনকারীদের প্রকৃত অবস্থা নিয়ে জনমনে উদ্বেগ বিরাজ করছিল প্রতিনিয়ত। প্রত্যেকজনকে একজন এডিসির আন্ডারে রাখা হতো, প্রত্যেকজনকে। আমাকে রাখা হয় এডিসি জুনায়েদের আন্ডারে, এবং এডিসি জুনায়েদ ইজ সামওয়ান যে মানে সবচেয়ে যদি বাজে অফিসার হয়ে থাকে, এবং হচ্ছে ডিবি হারুনের হচ্ছে রাইট হ্যান্ড। তো দেখা যেত আমি খুব বেশি রাগারাগি করতাম। আমার একটাই হচ্ছে সেখানে একটা পয়েন্ট ছিল, আইদার আমাকে গ্রেফতার দেখাইতে হবে অথবা আমাকে ছেড়ে দিতে হবে। এর মাঝে এই যে নিরাপত্তা বলে কোনো কথা নাই। তাদের জায়গা থেকে ফিজিক্যালি, মেন্টালি যত ধরনের টর্চার তারা করতে পারে, স্পেশালি ট্রমা, মেন্টাল ট্রমা দিতে পারে, চাপ প্রয়োগ করাতে পারে, ফ্যামিলিকে কানেক্ট করা, নিজেকে বলা যে কত কত রাজনৈতিক দল আসলো গেল, কিছুই করতে পারে নাই, তোমরা কি করবা, তোমাদের একটা লাইফ আছে, যাও সেফ লাইফ লিড করো, ব্ল্যাঙ্ক চেক নিয়ে যাও, দেশের বাইরে জীবন করো, ফ্যামিলি শো, এরকম যত কিছু বলা। চেয়ারে বসে ঘুমাইতে হইতো, মানে ঘুমানোর কোনো জায়গা ছিল না। যত রকমের মেন্টাল টর্চার করা যায় ওই জায়গাটাতে। আবার চেয়ারটা বেশিরভাগ সময় দেখা যেত বাথরুমের পাশে থাকতো। মানে এখন আমরা হয়তো সহজেই বলছি, ওই সময়টা এত সহজ ছিল না, কারণ পুরো দেশ পৃথিবী থেকে বিচ্ছিন্ন। তবে আন্দোলন চালিয়ে যেতে দৃঢ়চেতা হয়ে থাকেন সমন্বয়করা। অনেকে দিয়ে একটু ঘুরাইতো, এগুলো ছবি ভিডিও দেখাই। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই ঘোষণা ও জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচন হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে, এমন মন্তব্য করেছেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। তাদের আশঙ্কা, সেক্ষেত্রে জুলাই যোদ্ধাদের দেশদ্রোহী বলা হতে পারে। সকালে পেট্রোবাংলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল। সেখানে বক্তারা আরো বলেন, জুলাইয়ের চেতনা যেন হারিয়ে না যায় সে ব্যাপারে রাষ্ট্র, সরকার, রাজনীতিবিদ সব পক্ষকে সতর্ক থাকতে হবে। জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের সতর্ক করেন, বলেন কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। নিজের কাজ না করলে বা অন্যায় করলে তার বিচার হবেই। অনুষ্ঠানে বিপিসি চেয়ারম্যান আমিনুল আহসান, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, আহত জুলাই যোদ্ধা হোসাইন আহমেদ, শহীদ ফারহান ফাইয়াজের পিতা শহীদুল ইসলাম ভুইয়া সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। প্রথম বীজ বপন করে আমি বলবো শহীদ আবু সাঈদ। আমার যে দায়িত্ব, সেই দায়িত্বকে পরিপূর্ণভাবে পালন করবো, সর্বোচ্চভাবে পালন করবো দেশের জন্য। এটাই দেশপ্রেম। আমার জন্য দেশপ্রেম এইটাই। আমি একজন সচিব, আমার কাজ হচ্ছে আমার দায়িত্ব, মেধা, আমার সময় দিয়ে সর্বোচ্চভাবে আমার পদে যে দায়িত্ব সেগুলি পূরণ করা। আমি একজন অফিস সহায়ক, আমার কাজ হচ্ছে আমার যে দায়িত্ব দেওয়া আছে সেটাকে সর্বোচ্চভাবে চেষ্টা করা, এটাকে বাস্তবায়ন করা। নিম্নচাপের প্রভাবে আজও উত্তাল সাগর, দুর্ভোগে উপকূলীয় এলাকার মানুষ। রাতভর থেমে থেমে বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত নোয়াখালী, হাতিয়ার, নিম্নাঞ্চল। জেলা সদরসহ বিভিন্ন উপজেলার নিচু এলাকায় বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। কক্সবাজারের টেকনাফে উত্তাল সমুদ্রের ঢেউয়ের তোড়ে ভাঙন ধরেছে মেরিন ড্রাইভের 2.5 কিলোমিটার এলাকায়। ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত কুতুবদিয়ার আনিসের ডেইল, তাবলর চর, বায়ু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের রাস্তাঘাট। মহেশখালীর ধলঘাটা ও মাতারবাড়ির নিম্নাঞ্চলেও ঢুকেছে পানি। পটুয়াখালীর কুয়াকাটাতেও ঢেউয়ের তোড়ে ভেঙেছে মেরিন ড্রাইভের বেশ কিছু অংশ।
দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আমাদের বাড়ির সামনে অনেক হাঁটু পর্যন্ত একটু পানি, এই বৃষ্টিতে আরো পানি বাড়ে যাচ্ছে। পানি মাঝামান, পানি নামবার মতন কোনো জায়গা নাই। এই অবস্থা দেখে কিন্তু খুবই খারাপ লাগতেছে, কারণ আমরা চলাফেরা করতে পারতেছি না। দর্শক, আবহাওয়া পরিস্থিতির খবর জানবো। পটুয়াখালীর কুয়াকাটায় যেতে চাই আমার সহকর্মী জাকারিয়া হৃদয়, সেখানে রয়েছেন। হৃদয়, মেরিন ড্রাইভ তো ভেঙেছে, সেখানে এখন কি অবস্থা দেখছেন? আবহাওয়ার কথা যদি বলি, আবহাওয়া ভালো বলতে মানে গত 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে না, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। কিন্তু গতকাল এবং গতকাল রাত এবং আজকে গত 2 দিনে মানে অমাবস্যার জো এবং নিম্নচাপের যে জলোচ্ছ্বাসের যে তাণ্ডব, সেই তাণ্ডবে কুয়াকাটা এক কথা বলে ক্ষত বিক্ষত। আপনার মাধ্যমে আমি যমুনার দর্শকদের একটা জিনিস দেখাই। আমি সকালবেলায় এখানে দাঁড়িয়েছিলাম, এখানে আমি দেখাইছিলাম, কিন্তু এখন দেখেন যে সেই জায়গাটিতে এই যে উপরে কংক্রিট আছে, কিন্তু নিচে কিন্তু টোটালটা ব্ল্যাঙ্ক। মানে এখান থেকে যে বালু ছিল, সেই বালু কিন্তু জোয়ারের যে স্রোত, সেই স্রোতে কিন্তু এখান থেকে নিয়ে গেছে। শুধু এই একটি খণ্ড নাই, এরকম কিন্তু এই দিক থেকে এদিকে পশ্চিমে আপনি যত দূর যাবেন, এই যে মেরিন ড্রাইভ, এই মেরিন ড্রাইভের টোটাল এই অংশটা কিন্তু একদম ওই উপরে অংশ আছে, কিছু গাইড ওয়ার পড়ে গেছে, আবার এখানে ওয়াক ওয়ার ছিল সেগুলো পড়ে গেছে, আবার কিন্তু নিচ থেকে কিন্তু বালুগুলো কিন্তু ক্ষয়ে যাচ্ছে। এই যে আগামী যে সামনের যে পূর্ণিমা আসতেছে, সেই পূর্ণিমার জোর আগে যদি অন্য কোনো একটা নিম্নচাপ সৃষ্টি হয়, তখন যদি এরকম জলোচ্ছ্বাস আবার আসে, সেক্ষেত্রে কিন্তু এগুলো টোটালটাই কিন্তু পড়ে যাবে। এবং ইতিমধ্যে এই যে মেরিন ড্রাইভের যে 2 কিলোমিটার মেরিন ড্রাইভের যে 1.5 কিলোমিটারের মতো যে ঝুঁকিপূর্ণ অবস্থা, সেই ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু এখন পর্যন্ত এই অবস্থা কিন্তু পড়ে আছে। কিন্তু এখানকার যে প্রশাসন বা লোকাল যে প্রশাসন, তারা কিন্তু এই ব্যাপারে এখন পর্যন্ত আসলে করণীয় কোনো পদক্ষেপ নেয়নি। আর অন্যান্য আমাদের যে অন্যান্য উপজেলার যে নদ নদীর পানি, সেটা গতকালের তুলনায় স্বাভাবিক বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এখন যেহেতু ভাটা হয়েছে, ভাটা নাগাদ সে পানি নামতে শুরু করেছে। ইশরাত, হৃদয়, অনেক ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ির দিঘি নালায় আঞ্চলিক দুটি সংগঠনের দুপক্ষের সংঘর্ষ ও প্রাণহানির খবর শোনা গেলেও তা নিশ্চিত নয় পুলিশ। দিঘিনালা থানার ওসি জানান, দুর্গম নাড়াছড়ির আরো গহীন এলাকা ডলুছড়ি, সেখানে গতরাতে গোলাগুলি ও কয়েকজনের প্রাণহানির খবর ছড়িয়ে পড়ে, তবে তার সত্যতা জানা যায়নি। নিশ্চিত নয় অন্য আইনশৃঙ্খলা বাহিনীও। এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ দাবি করেছে, জনসংহতি সমিতির সন্তু গ্রুপের সাথে গোলাগুলিতে তাদের 4 সদস্যের প্রাণহানির খবর মিথ্যা। গুজবে অপপ্রচারে কান না দিতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে, তবে এ নিয়ে কোনো বিজ্ঞপ্তি কিংবা তথ্য এখনো জানায়নি জেএসএস। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসাধীন দগ্ধ রোগীদের বিষয়ে ব্রিফিং করছে কর্তৃপক্ষ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনাদেরকে আসলে আমরা একেবারে এক্সাক্ট সময়ে যে সবসময় শুরু করতে পারি তা পারছি না, কারণ আমাদের কর্মকাণ্ডগুলোকেই আমরা প্রাধান্য দিচ্ছি, আমাদের চিকিৎসার বিষয়টাকে প্রাধান্য দিচ্ছি, সে কারণে আপনাদের কিছুটা কষ্ট হচ্ছে, এজন্য আবারও দুঃখিত। আমাদের আজকের সর্বশেষ যে আমি যদি সামারিটা আপনাদের বলি, আপনারা জানেন যে গতকালকে আমাদের যে অবস্থান ছিল তার থেকে আমরা কিছুটা দুঃসংবাদ, আমাদের জন্য যে 2টা রোগীকে আমরা আজকে হারিয়েছি, একজনকে সকাল 9:30 আর একজনকে 10টার দিকে। সকালে এটার পরে আমরা যেটা বসেছিলাম, আমরা বিভিন্ন টিম যেগুলো আসছে তাদের সঙ্গে বসে একসঙ্গে মিলে আমরা আসলে ডিসিশনটা যার ফাইনাল ডিসিশনগুলো আমরা আমাদের যে চিফ, প্রত্যেকটি ইউনিট চিফ আছে, তারা সবাই মিলে বসে আমাদের মাল্টিডিসিপ্লিনারি বোর্ড সহ বিদেশি যে ডাক্তাররা আসছে তাদের সহ সকালবেলায় আমরা বসেছিলাম, বসে একেবারে ইনানিমাস, মানে ডিসিশনের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা ডিসিশনগুলো নিয়েছি। ডিসিশনগুলো নেওয়ার পরে আমরা আসলে আমাদের কার্যক্রমগুলো শুরু করেছি। আমাদের কার্যক্রমগুলোর মধ্যে নতুন নতুন কিছু বিষয় যেগুলো আছে, সেগুলো যা করার দরকার আমরা সেগুলো অনুযায়ী করেছি। কোনো ডিসিশনের কোনো পার্থক্য নাই, এবং তাদের সঙ্গে আমরা যে আলোচনা করেছি সেই আলোচনাতে তারা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সঙ্গে একমত, এবং সব মিলিত ডিসিশনটাই আমরা আসলে এতক্ষণ ধরে বাস্তবায়ন করলাম। আর আমি খারাপ খবরের সাথে একটা ভালো খবর আমরা বলি, যেটা গতকালকে কিন্তু আমরা বলেছিলাম যে আমরা কিছু পেশেন্ট ডিসচার্জ করবার জন্য প্রস্তুত। আজকে আমরা
2জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। সেই 2জন রোগী আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ছেড়ে দিব। 2জনই বাচ্চা। এই হচ্ছে আমাদের কাছে আপডেট। এর সাথে আমরা আরেকটু আপডেট দিব, যেটা আমাদের ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। এর বাইরে নতুন করে আপডেট দেওয়ার মতো আমাদের কাছে তেমন কিছু নাই, এটাই আর কি। আইসিইউতে আছে আমাদের 4 জন রোগী। রাইট, ক্রিটিক্যাল রোগী, তাদের মধ্যে 1 জন আছে ভেন্টিলেশনে। আইসিইউ রোগীগুলো অবশ্যই ক্রিটিক্যাল রোগী না। 9 জন হচ্ছে সিভিয়ার ক্যাটাগরি, মানে একটু রাদার একটু বেটার। আমরা বলি যে ক্রিটিক্যাল যেগুলো, সেগুলোর ব্যাপারে আমরা প্রতি মুহূর্তেই আমরা যে কোনো নিউজ পাওয়ার জন্য রেডি থাকি। আমরা সবসময় তাদের ব্যাপারে, তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সবসময় কথা বলছি। সবগুলো রোগীর ব্যাপারে আমরা সবসময় কথা বলি, বা ক্রিটিক্যাল রোগীর ব্যাপারে আমরা একেবারে প্রতি মুহূর্তের মানে ভিজিলেন্ট একজন ডাক্তার এবং নার্স সবসময় পাশে দাঁড়াই থাকে। আমি এইভাবে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিতে চাই না, কারণ এগুলো কিছু কিছু জিনিস হচ্ছে যে পেশেন্টের জন্য মানে গোপনীয় বিষয়, এথিক্যালও বিষয়। এগুলো আপনারা এই প্রশ্নগুলোর থেকে এইভাবে জানার চেষ্টা করেন, কারণ আমরা এভরি ডিটেলস দিতে চাই না, কারণ রোগীর চিকিৎসার স্বার্থেই দিতে চাই না এবং তাদের ব্যক্তিগত সিক্রেসির কারণেই আমরা দিতে চাচ্ছি। হ্যাঁ, ওইটা আপনি বুঝে নিতে হবে। ক্রিটিক্যাল এবং সিভিয়ার মানেই ওর মধ্যে পড়ে যাবে। আমরা ক্রিটিক্যাল এবং সিভিয়ার পেশেন্টগুলো সবই এর উপরে। আমরা অলরেডি কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমরা পুনরাবৃত্তি না করি। আমরা এত ডিটেলস আপনাদেরকে দিতেও চাই না, আমরা এটুকু জানি না, কারণ আসলে এই যে আপনি যে কথাগুলো জানতে চাচ্ছেন এগুলো কিন্তু সবই আসলে পার্সোনাল ইয়ের মধ্যে পড়ে যায়। আমরা শুধু এটুকু জেনে রাখেন, কারণ যারা আসছে তারা শিশু এবং যারা বয়স্ক, তারা কিন্তু প্রত্যেকেই একই ঘটনার শিকার। এই জিনিসগুলোকে আমরা এখন আর আপনাদেরকে একবার করে আমরা সবই বলেছি, এই জিনিসগুলোকে আমরা একটু পার্সোনাল এই যে বিষয়গুলো আমরা একটু সম্মান করি। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ রোগীদের বিষয়ে আপডেট জানাচ্ছিলেন কর্তৃপক্ষরা। আমরা সরাসরি ছিলাম সেখানে। গাজায় চলমান হত্যাযজ্ঞে টনক নড়ছে বিশ্বের বহু মানুষের। বিভিন্ন দেশের মানুষ আবারও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নেমেছে রাস্তায়। অভিনব কায়দায় জানিয়েছে প্রতিবাদ। শুধু মধ্যপ্রাচ্য নয়, ক্ষোভ ছড়িয়েছে ইউরোপ আর লাতিন আমেরিকাতেও। গাজা, যে নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে ধ্বংসযজ্ঞ, রক্তপাত, ক্ষুধার নিপীড়নের ভয়াবহ চিত্র। প্রতিদিনই ইসরায়েলি আগ্রাসনে উপত্যকায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। ক্ষুধার জ্বালাতেও বরণ করছে মৃত্যু। দুমুঠো খাবারের আশায় ত্রাণ সংগ্রহের সময়ও হচ্ছেন গুলিবিদ্ধ। গাজারের রূপ নাড়িয়ে দিচ্ছে বিশ্বের বহু মানুষের বিবেক। বলছেন, নির্বিচার অত্যাচার চলে যাচ্ছে সহ্য সীমার বাইরে। উপত্যকার পক্ষে বিভিন্ন দেশের মানুষ নেমেছেন রাজপথে, প্রকাশ করছে ক্ষোভ, জানাচ্ছে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি। অভিনব উপায়ে লন্ডনের রাস্তায় হলো প্রতিবাদ। প্লেটের উপর চামচের বাড়ি দিয়ে ত্রাণ নিতে যাওয়া গাজাবাসীর উপর গুলিবর্ষণের প্রতিবাদ জানান। মানবসৃষ্ট দুর্ভিক্ষের বিরুদ্ধে তোলেন আওয়াজ। আমি গণহত্যার বিরুদ্ধে, তাই এখানে এসেছি। এটাই আমার মূল্যবোধ। চুপচাপ বসে থাকা যায় না। আমরা বাসনকোসন এনেছি, শব্দ করেছি, এটা বলার জন্য যে গাজাকে অনাহারে রেখো না, ত্রাণ ঢুকতে দাও। জল অনেক দূর গড়িয়েছে। গাজার শিশুরা অনাহারে মারা যাচ্ছে। এটা ভয়ঙ্কর। বলা হচ্ছে প্রতি 5 শিশুর মধ্যে একজন ভুগছে অপুষ্টিতে। এটা হত্যাযোগ্য, কোনো যুদ্ধ নয়, যা এখনই থামা দরকার। শুক্রবার ইয়েমেনের রাজধানীতে নেমে আসে হাজার হাজার মানুষ। ছিল না তিল ধারণের ঠাঁই। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো প্রাঙ্গণ। হাতে ফিলিস্তিন ছাড়াও ছিল ইরান, লেবানন সহ নানা মিত্র দেশের পতাকা। অস্ত্র উঁচিয়ে গাজার পাশে থাকার প্রতিজ্ঞা নেন তারা। ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে রাস্তায় নেমেছি। কোনোভাবেই নমনীয় হব না, পিছু হটব না, ক্লান্ত হব না, ভয়ও পাবো না। পর্বতের মতো অটল থাকবে ইয়েমেন, কারণ ইহুদিরা পুরো ফিলিস্তিন জাতি এবং ভূখণ্ডের পবিত্রতা নষ্ট করতে চায়।
লেবাননের রাস্তায়ও বিক্ষোভে নামে হাজারো মানুষ, কেফায়া জড়িয়ে তোলেন গাজাবাসীর মুক্তির দাবি। অন্যদিকে লাতিন আমেরিকার দেশ চিলিতে অভিনব উপায়ে প্রতিবাদ জানায় মানুষ। সংহতি প্রকাশে সারি সারি চলমান গাড়িতে ওড়ানো হয় ফিলিস্তিনের পতাকা, স্লোগানে মুখরিত হয় সান্তিয়াগোর রাস্তা। রেজবানা সায়মা, যমুনা নিউজ। গাজায় অনাহারে একদিনে আরও 9 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের জেরে অনাহারে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 122 জনে, যার মধ্যে 83 জনই শিশু। এদিকে গাজার বিভিন্ন স্থানে বর্বর হামলাও অব্যাহত রেখেছে আইডিএফ সেনারা। গাজা সিটির একটি আবাসিক ভবনে তেল আবিবের হামলায় প্রাণ গেছে অন্তত 4 ফিলিস্তিনির, আহত আরও বেশ কয়েকজন। ত্রাণের জন্য অপেক্ষারত ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপরও হামলা চালানো হয়েছে। শুক্রবার ইসরায়েলি সেনাদের গুলিতে 12 ত্রাণ প্রত্যাশী নিহত হয়েছেন, আহত হয়েছে 150 শতাধিক। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে কমপক্ষে 52 জনের। আন্তর্জাতিক মহলের চাপের মুখে গাজায় এয়ারড্রপ অর্থাৎ আকাশ থেকে ত্রাণ ফেলার অনুমতি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।